বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি টিএমপির। ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরা এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছর টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আস্থা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ, কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন তিনি। এদিকে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বানও জানান তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও অংশ নেন তারেক রহমান। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চীনের দালিয়ানে শুরু হয়েছে 3 দিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অধিবেশন। এতে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন। ভাষণে সরকার প্রধান আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু রক্ষায় তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এসব পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন বিশ্ব নেতারা। পরে দালিয়ানের শাংরি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রী উপদেষ্টা সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। উপদেষ্টা মাহাদি আমিন জানান, চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে যোগ হবে নতুন মাত্রা। The political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner, and he will have meetings with the Premier as well as the President and various business leaders. এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। তিনি জানান, বাংলাদেশের সবার জন্য ব্যবসা উন্মুক্ত বলে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের যে আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। সম্মেলনের বাইরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে ও সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দিনের শুরুতে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইঙ্গিরের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ এ অঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ রক্ষায় তার সরকারের নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পানির প্রবাহ ধরে রাখা সহ পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, চীন। সরকারকে বিব্রত করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, সুযোগ পেলে নাশকতার বড় পরিকল্পনা ছিল তাদের। পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলের সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। এদিকে রাজধানীর 12 থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 18 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
পূর্ব ঘোষণা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এমন বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযান ও তল্লাশি চলমান। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। গ্রেফতারকৃতদের তথ্যে নাশকতার পরিকল্পনার দাবি করেন মুসলিউদ্দিন আহমদ। ককটেল বিস্ফোরণ থেকে আমরা একটি বিষয় আমাদের কাছে অবশ্যই প্রতিভাত হয়েছে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা তাদের কাছে থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। এর আগে পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। সেদিন যান চলাচলের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ করেন। মিছিল চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামাত। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে কেউ এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় হয়েছে র্যালি ও মোটর শোভাযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান ছিল। প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি সতর্কতায় ছিলেন তারা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা এড়াতে রাস্তায় ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হয়েছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। উপজেলার ভুলতা, মুড়াপাড়া, তারাবো, কাঞ্চন 300 ফিট সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে হয় কর্মসূচি। মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান ও নিমতলায় পথসভা করেছে মুন্সিগঞ্জ যুবদল। সিরাজদিখানে হয়েছে মোটরসাইকেল বহরের শোডাউন। এ সময় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জ শহরে পুলিশের সতর্ক অবস্থান ছিল। পাশাপাশি ছিলেন বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোনো মিছিল মিটিংয়েও দেখা যায়নি। নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 0 পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা।
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে মেহেরপুর জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। মিছিল ও বিক্ষোভ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দল। বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সেটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজার খাদ্য গোডাউন মোড় থেকে শোডাউন বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পিআইডির সম্মেলন কেন্দ্রে করা এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত কিছুদিনের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। এটাকে যতটা সম্ভব এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ জানান, মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই, আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করব। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে। এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আরও গুরুত্ব পাবে বলে জানান উপদেষ্টা। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি, আমার কাছে মনে হলো, আমি এটাও আবার বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছি না, এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে, আমরা এটা আশা করতে পারি নিশ্চয়ই। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, রাষ্ট্র ও সরকার নারীর প্রতি কোনো ধরনের বুলিং সহ্য করবে না। আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা, নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এক্সট্রা নোংরা কথা এসে হাজির হয়। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সজাগ রয়েছে বলে জানান তারা। বলেন, বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন করেছে তার বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লুটপাট, অর্থ পাচার সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচারের কথা জানান তিনি। আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে।
ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর গলগলিয়া এলাকায় বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণ অভ্যুত্থান করেছে। দেশ থেকে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে, এই আইনও তাদের নিষিদ্ধ করেছে। মন্ত্রী বলেন, নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়। তিনি আরো বলেন, একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলে ইসলাম। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসময় কথা বলতো, এখন তারাই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে মসজিদ, মাদ্রাসা এমনকি খেলার মাঠও দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ তার। ফ্যাসিবাদী পথ পরিহার না করলে আগামীতে যে কোনো সময় নতুন বিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, বিএনপি জুলাই হত্যার বিচার করতে ব্যর্থ হলে 5 বছরও টিকতে পারবে না। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিস্ট আমলে সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে 11 দলীয় ঐক্যের সমাবেশ হয় রাজধানীর বিজয়নগরে। সকল গুম, খুন, নির্যাতন এবং সমাবেশে বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতারা। বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্রাইভের দল। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি একসময় মজলুম ছিল, সরকারকে নতুন করে জালিম না হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এ সময় জুলাইয়ের প্রতিটি হত্যার বিচার চান বিরোধী দলীয় নেতা। দাবি আদায় না হলে যে কোনো সময় সংসদ থেকে পদত্যাগেরও ইঙ্গিত দেন তিনি। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন চায় তাদেরও পতন হবে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। গণভোট বাতিলের বিরুদ্ধে জনগণ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতারা। লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকার পাবেন না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। চলতি বাজেট অধিবেশনের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। সংসদ অধিবেশনে আলোচনার শুরুতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সরকারের বেশিরভাগ মন্ত্রী উপস্থিত থাকেন না। এছাড়া অধিবেশন চলাকালীন সংসদে বিভিন্ন জায়গায়
অনেককে গল্প গুজব করতে দেখা যায়। এতে সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে মনে হচ্ছে। এছাড়া সংসদ সদস্যদের বক্তব্য ও দাবির বিষয়গুলো উপেক্ষিত থাকে। জবাবে স্পিকার বলেন, অধিবেশন চলাকালীন অনেক সময় ফ্লোর ক্রসিং করতে দেখা যায়। তিনি বলেন, সংসদ অধিবেশন হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। এছাড়া সংসদের সর্বসম্মতিতে পাশ হয়েছে জুয়া প্রতিরোধ বিল 2026, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়, অ্যান্ড ইট টেক্স প্রেসিডেন্স ওভার এনি আদার বিজনেস অফ দি স্টেট। সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময় আসেন। আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও 2-1বার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র সচিবের সাথে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যে সব করা হয়। প্রধানমন্ত্রী সহ নানা জনের নাম দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, অথচ একটি স্কুলে গড়ে বছরে 48 লাখ টাকা খরচ করা হয়। একটি ছাত্র পরীক্ষা দেবে না, শতভাগ ফেল করবে, তা কি করে হয়, এমন প্রশ্ন রাখেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা 32,000 মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচল অবস্থা ও সংকট কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। স্কুল কলেজ তৈরি করা এটা কোড আনকোড অনেকেরই ব্যবসা। প্রথমত এটা হলো রাজনীতি করা। একটি স্কুলে 4 লক্ষ টাকা, বছরে 48 লক্ষ টাকা দিচ্ছেন, একটি ছাত্র পরীক্ষা দেবে না এবং 100% ফেল করবে, এটা কি হতে পারে? শিক্ষা দিয়ে রাজনীতি করবে এবং এই শিক্ষাকে দিয়েই তারা এলাকার ভিতরে নিজস্ব প্রভাব প্রতিপত্তি। আপনি প্রধান শিক্ষক, আপনি প্রিন্সিপাল, আপনার ছেলেকে আপনার প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ান। ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ইউর ইনস্টিটিউশন। ডু ইউ সি? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জানান, জ্বালানি প্রশ্নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাজধানীতে একটি হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও। একই সাথে টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর সুবিধা ঘোষণা করা হতে পারে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে, জানান নুরুল ইসলাম মনি। তো রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি, এটা একটা বড় মেসেজ যাবে, আমি সেই প্রত্যাশা করি আজকের এখান থেকে। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনারা দেখবেন এখনও ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। এবার পুষ্যনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নতুন কৌশলও ব্যর্থ হয়েছে মেহেরপুর সীমান্তে।
বারবার ব্যর্থ হয়ে পাট ক্ষেতের আড়ালে পুশিনের চেষ্টা চলছে তাদের। তবে পদক্ষেপ রুখতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। মেহেরপুর জেলার 3 দিক জুড়ে বিস্তৃত 85 কিলোমিটারের ভারতীয় সীমান্ত। এই বিশাল সীমান্ত দিয়ে যে কোনোভাবে পুশিন ঠেকাতে এবার স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ সীমান্তের ফসলের মাঠ, বিশেষ করে উঁচু পাট ক্ষেতের আড়ালকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে পুশিনে। তেমনি এক চিত্র ধরা পড়ল মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বাংলাভিশনের ড্রোন ক্যামেরায়। ওপর থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট দেখা যায় কাঁটাতারের ওপার থেকে এসে ছোট্ট একটি খাল পার হয়ে 3 ব্যক্তি পাটক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশের শূন্য রেখায় এসে আশ্রয় নেয়। আর রাতের আধারে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করে দেয় বিএসএফ। এ সময় বিএসএফ তাদের সীমান্ত সার্চলাইট পর্যন্ত বন্ধ রাখে। এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার 73 কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও যে কোনো ধরনের অনুপ্রবেশ পুশিন ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের 23 জনকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুরু হয় বিচার কার্যক্রম। প্রথমেই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এরপর মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শাকিব আহমেদ নামে এক জুলাই যোদ্ধা। এর আগে 30 এপ্রিল কামরুল ইসলাম ও মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আজ এই মামলার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও জামিয়া কোরআনিয়া লালবাগের সিনিয়র শিক্ষক আল্লামা কারি আবু রায়হানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে কিরাত সংস্থা। রাতে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে কারির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আন্তর্জাতিক কিরাত সংস্থার নেতারা। তারা অভিযোগ করেন জামাত শিবিরের নেতাকর্মীরা কারি আবু রায়হানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কারি রায়হান গুরুতর আহত হয়েছেন। একজন আলেম ও দ্বীনি ব্যক্তিত্বের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলন থেকে 3 দফা দাবি উত্থাপন করা হয়। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় কবিতা পরিষদের 69তম নিয়মিত কবিতা পাঠ ও আলোচনা সভা হয়েছে রাজধানীতে। বিকালে কার্টন গার্ডেনে কাজল মিলনায়তনে 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদের জীবন, সাহিত্যকর্ম ও জাতীয় সাংস্কৃতিক পরিসরে তার অবদানের উপর আলোচনা করা হয়। মূল আলোচক ছিলেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। পরে কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়। জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন জিসিএ প্রকল্পের লার্নিং শেয়ারিং সমাপনী কর্মশালা হয়েছে রাজধানীর একটি হোটেলে। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভিন। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশের ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দায়রত্নে, জিসিএ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ। কর্মশালাটির আয়োজক ছিল আইপিটিএম। ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু করা হয়েছে রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে। নতুন সেবার উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে নগদ প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরও সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। যুব নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা ও অন্যান্যরা। নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট অফ প্যাকেজ লেভেলিং FOPL কার্যকরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে রাজধানী বাংলা মোটরে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকা আসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন ঢাকা আসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস।
উচ্চশিক্ষা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা PUM নেদারল্যান্ডস এর সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আশরাফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান M শামসুল আলম লিটন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যরা। দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে রাজধানীর বারিধারায়। এলিট ফোর্সের কার্যালয়ে এতে বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আলফাজ হোসেন, সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল হক তালুকদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আক্তার চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মঞ্জুরুল আলম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরা এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে, অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছর টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।